নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিগত সপ্তাহে কোনো গল্প না আনতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই সপ্তাহে আমাদের পরিবেশনা সমরেশ মজুমদার রচিত রাতটা ছিল দুর্যোগের। গল্পের প্লট তৈরির খাতিরে মূল গল্পে সামান্য পরিবর্তন আনা হয়েছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। দিনটা ছিল দুর্যোগের। আকাশে আলো ছিল না এক ফোঁটাও। ঠান্ডা বাড়ছিল হু হু করে। পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল, যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। দিন ফুরোবার আগেই রাত নামল। সেই সঙ্গে দাঁতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে। এখনো বৃষ্টি নামেনি, এই রক্ষে। রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই। স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে চলার চেষ্টা করছিল। এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে। তার বয়স 40-এর ওপরেই। একটু মোটাসোটা, ভালো মানুষ গোছের চেহারা। হনহনিয়ে হাঁটছেন এবং বারংবার পেছন ফিরে তাকাচ্ছেন, যেন কেউ তাকে অনুসরণ করছে। স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলে তখন তার মুখটা চক্ষরির মতো সাদা দেখালো। সেটা ঠান্ডায় যতটা নয়, আতঙ্কে ঢের বেশি। ওর শরীরে শীতের পোশাক আছে, তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন। সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা। হাতে একটা ব্যাগ, যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের। পায়ে মোজা এবং পামসু গোছের জুতো। দ্রুত চলার জন্য মহিলা হাঁপাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তেই বসে পড়বেন। দুপাশের বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, একটুও আলো চোখে পড়ছিল না। পা ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন। সামনে বাড়ির দোতলায় আলো দেখা যাচ্ছে। কাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে। ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায়। প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন। সেই মুহূর্তেও তার চোখ পেছন দিকে চলে গেল। দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে। ওপর থেকে গলা ভেসে এলো, কে? দয়া করে দরজা খুলুন, প্লিজ, আমাকে বাঁচান। দরজা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামলো। একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি? একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি। ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন। তাড়াতাড়ি বলে উঠলেন, নিশ্চয়ই আসবেন, আসুন আসুন। ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন। ওরা ভদ্রমহিলাকে উপরে নিয়ে এসে বসতে বললেন। সেটা খুবই প্রয়োজন ছিল ওর। একটা চেয়ারে বসে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলেন। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ? হ্যাঁ, না ঠিক, আসলে আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস তো নেই। ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। ভদ্রলোকের স্ত্রী আবার জিজ্ঞেস করল, দৌড়চ্ছিলেন কেন? মনে হচ্ছিল বলবো কেন, স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল। রাস্তায় তো আজ একটা লোকও নেই, তাই ভয়। ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দুহাতে মুখ ঢাকলেন। ভদ্রলোক বললেন, সে কি, এ পাড়ায় কে এমন কাজ করার সাহস পাবে? তিনি সোজা জানলার কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন। তারপর বললেন, না, কেউ নেই। কিন্তু ছিল, আমি দেখেছি। বেশ, থাকেও যদি, তাহলে আর আপনার ভয় নেই।
আমার স্বামী সরকারি অফিসার, সবাই ওকে চেনেন। স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন। আমার মনে হয় ওকে 1 কাপ গরম দুধ দিলে ভালো হয়। ভদ্রমহিলা আপত্তি করলেন। না না, দুধ আমি খাই না। শৈশব থেকেই অনেকে এই বদ অভ্যেসটা করে ফেলে। বেশ, কফি চলবে? ভদ্রমহিলা আরো সংকুচিত হলেন, বললেন, না না, আমার এসব লাগবে না। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন? কাজে। আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলে মাইনে কাটে। টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম। ভদ্রলোক সমব্যথীর গলায় বললেন, সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না। তাহলে আপনি চাকরি করেন? বাড়িতে আর কারা আছে? আর কেউ নেই ভাই। ভদ্রমহিলা মুখ তুললেন না, তিনি রুমালে চোখ মুছলেন। ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে। স্ত্রীর সেটা অবশ্য ভালো লাগলো না। একটু সময় যেতে দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী? তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। এরকমই খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন। ভদ্রলোক কিছু বলার আগেই ওনার স্ত্রী আবার জিজ্ঞেস করলেন, তারপর? উনি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয়। ইস! কিন্তু কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না। তার মানে? আমার কথা পুলিশ বিশ্বাস করেনি। কালো গাড়িটি কেউ ধরতে পারেনি, কিন্তু আমি দেখেছি। দেখেছেন মানে? মানে যখনই আমি একা একা এই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসে। যতক্ষণ না সেটি বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না। গাড়িতে কে থাকে দেখেছেন? না, মুখ দেখতে পাইনি। আজও কি ওই গাড়িটা পেছনে ছিল? হ্যাঁ, প্রথমে গাড়িটাকে দেখলাম, তারপর গাড়ির ড্রাইভার গাড়ির থেকে নেমে আমার পেছন পেছন হাঁটতে শুরু করলো। ভদ্রলোক আবার জানলার কাছে গেলেন, ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি। আচ্ছা, আপনি কত দূর থাকেন? সামনের রাস্তা ধরে মিনিট 4 গেলে বাঁদিকে 3 তলার কাঠের বাড়িটায় আমি থাকি। ও, সামান্য পথ। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে পৌঁছে দেব। না না, আপনি কেন যাবেন? ছি, এসে বিব্রত করেছি, তার ওপর আবার। মোটেই বিব্রত করেননি। প্রতিবেশীকে যদি সাহায্য না করি, অন্যের প্রয়োজনে না লাগি, তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন? ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনার শরীর এখন কেমন লাগছে? ভদ্রমহিলার মুখের সাদা ভাব অনেকটাই চলে গিয়েছে। তিনি বললেন, ভালো, আমি এখন একাই যেতে পারবো। শুনুন, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। তা হয় না। যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন, তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই এই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে। কাল থেকেই পুলিশকে বলবো ওয়াচ করতে। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। কর্তব্য, বুঝলেন? এসব কর্তব্যের মধ্যে পড়ে। ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে। তারপর চাপা গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কি হয়েছে? তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ? এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই। ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন, তারপর বললেন,
তোমার কিচ্ছু মনে নেই? মানে? আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি। করার সময় তাই মনে হয়েছিল, পরে তো দেখতে যাইনি, খবরও নিইনি। তার মানে তোমার গাড়িতেই? নাও হতে পারে। শুনলে তো, এখনো সেই গাড়িটা ওকে ফলো করে। স্ত্রীর উত্তেজনা কমল। তিনি মনে করে বললেন, তুমি তখন বলতে বটে গাড়িটা যেন কিরকম। হ্যাঁ, সব সময় ড্রাইভারের কথা শুনতো না, তাই তো বিক্রি করে দিলাম। যাই হোক, চলি, উনি অনেকক্ষণ বসে আছেন। শোনো, যে জন্য তোমাকে ডাকলাম, তুমি রিভলভারটা নিয়ে যেও। রিভলভার? হ্যাঁ, যাচ্ছই যখন, তখন সাবধান হয়ে যাওয়াই ভালো। বেশ। ভদ্রমহিলা বাইরের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন, যেন ওই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি। ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন, বললেন, আপনার ভয় নেই, উনি পৌঁছে দিয়ে আসবেন। আচ্ছা, আপনার বাড়ির ফোন নাম্বার কত? আমার বাড়িতে ফোন নেই। ও, বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম, তাই বললাম আর কি। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল? বছর 2 আগে। ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন। ওরা নিচে নেমে গেলেই ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন। এখন রাস্তায় ঘন কুয়াশা, স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুড়ে দেখাচ্ছে। ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন, দেখুন তো, আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট কেন বলছেন? এটা কর্তব্য। কয়েক পা হেঁটে মহিলা পিছন ফিরে তাকালেন। সেটা লক্ষ্য করে ভদ্রলোকও দাঁড়ালেন। তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরেই লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা। না পেয়ে বললেন, কেউ তো নেই। মনে হলো পায়ের আওয়াজ শুনলাম। ঠিক আছে, আপনি এগোন, আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না। না না, তার দরকার হবে না। ওই যে জুতোর দোকানটা এসে গেছে, আমি ঠিক যেতে পারবো, আপনি চলে যান। ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন। এই সময় গাড়ির আওয়াজটা শোনা গেল। তারপরে দুটো হেডলাইট কুয়াশা ছিঁড়ে এগিয়ে আসতে দেখল ওরা। ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন, কিন্তু গাড়িটা দাঁড়ালো না, সমান গতিতে তাদের পেরিয়ে গেল। দুজনেই দেখতে পেল গাড়িটার রং সাদা। ভদ্রমহিলা স্বস্তিতে বলল, না। ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না। চলুন, আপনাকে পৌঁছে না দিয়ে আমি আর ফিরবো না। কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি করতেন? মাস্টার মশাই ছিলেন। কিরকম বয়স ছিল? এই আপনারই বয়সী। ভদ্রলোক ঢোক গিললেন, তারপর বললেন, উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ তো তাই বলেছিল। কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন, আমি এসে গিয়েছি, আর চিন্তা নেই। ও বাড়ির আলো জ্বলছে না। পুরনো বাড়ি, দোতলায় আমি ছাড়া আর কেউ থাকে না, 3তলাটা তালা বন্ধ। চলুন, আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি। না না, কোনো দরকার নেই, আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব, আর আমার কোনো ভয় নেই। বেশ, তাহলে চলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই বলেই মহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন ভদ্রলোক দাঁড়িয়েই রইলেন,
তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন। কয়েক পা হাঁটার পরেই মনে হলো কেউ যেন তার পেছনে আসছে। স্পষ্ট পায়ের শব্দ শুনতে পাচ্ছেন তিনি। ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা তখন এমন ঘন হচ্ছে যে কাউকেই দেখতে পেলেন না। রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো। একটা গাড়ি যেন আসছে, কিন্তু তার হেডলাইট নেভানো। সেটা জ্বললেও তিনি দেখতে পেতেন। দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে গেলেন তিনি। গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক, তারপর তিনি যাবেন। কিন্তু সরে আসা মাত্র শব্দটাও থেমে গেল। কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র। স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলেছে তারা। তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনতে পেলেন। যেন গাড়িটা ওত পেতেছিল এক পাশে। তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে। ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটল। এই কুয়াশার ঠান্ডায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠল। তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি এক দৌড়ে পেছন দিকে চলে গেলেন। ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছন ফিরে তাকালেন। না, কেউ নেই। তার মনে হলো একা ফিরে যাওয়া ঠিক হবে না। থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে। ফোন কোথায় পাওয়া যায়? ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন। তিনি দ্রুত কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একাই থাকেন, অতএব ওকে খুঁজে পেতে অসুবিধে হবে না। দোতলায় উঠে পা বাড়াতেই তিনি কোনো মতে নিজেকে সামলে নিলেন। সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বলে কিছুই নেই। কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়েছে। ওপাশের দরজাটা ভাঙা এবং দরজার পরে অন্ধকার। সিঁড়ি দিয়ে ভদ্রমহিলা উঠে কি এই শূন্য দিয়ে হেঁটে গিয়েছেন? ভয় ভদ্রলোকের রক্ত জল হয়ে এলো। সেই স্থানে আর এক মুহূর্তও থাকা যায় না। সে তক্ষুনি দ্রুত পায়ে সিঁড়ি ধরে নেমে এলেন। তারপর আবার নিজের বাড়ির দিকে হনহনিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর হাঁটার পর তার কানে এলো সেই পরিচিত গাড়ির শব্দ। এবার আর ভদ্রলোক দাঁড়ালেন না। রাস্তা ছেড়ে ফুটপাত ধরে তীর বেগে পা চালালেন। এরই মধ্যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলো। ভদ্রলোক বুঝতে পারল সেই গাড়ি এখনো তাকে ধেয়ে আসছে। সে এবার দৌড়তে শুরু করলেন। তারপর ফুটপাতের এক পাশে একটি গলি তার চোখে পড়ল। হ্যাঁ, এই গলি ধরেও তো তার বাড়ির দিকে যাওয়া যায়। একটু হাঁটা বেশি করে ঠিকই, কিন্তু এই সরু গলিতে ওই গাড়ি আর কিছুতেই পিছু নিতে পারবে না তার। এই দুর্যোগের রাতে সেই অন্ধকার গলি ধরে সে প্রাণপণে ছুটতে লাগলো। অবশেষে বাড়ির দরজার সামনে এসে বেল টিপতেই তার স্ত্রী দ্রুত দরজা খুলে দিল। ভেতরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন ভদ্রলোক। এ বিষয়ে রাতে আর স্ত্রীর সাথে কোনো আলোচনা করলেন না। সেই রাতের ঘটনার কোনো ব্যাখ্যা তিনি পাননি। কখনো সেই মহিলা বা গাড়ির কোনো খোঁজও তিনি পেলেন না। তবে হ্যাঁ, এইটুকু তিনি বুঝেছিলেন, সেই রাতের ঘটনার সাথে 2 বছর আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। শুনছিলেন সমরেশ মজুমদার রচিত রাতটা ছিল দুর্যোগের। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।